আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে আমার কথা ক্লিয়ার কিনা। ওকে, তো দেখতে দেখতে আমাদের জৈব রসায়ন প্রায় শেষ, এই ক্লাসেই শেষ হয়ে যাবে। তো ইম্পর্টেন্ট যে পার্ট, সব বিক্রিয়া টিক্রিয়া কঠিন যেগুলো ছিল এগুলো পড়ছি মোটামুটি। আজকের ক্লাসটা সহজ খুবই, আর ম্যাক্সিমাম জিনিসগুলো আজকের ক্লাসে মুখস্থ করার জিনিস, ঠিক আছে? তো যেগুলো একটু বেশি কঠিন আমি ট্রিক্স শিখিয়ে দিব, দেখবে মুখস্থ করা লাগবে, ঠিক আছে? ওকে, আর যেটা বলতেছিলাম যে তোমাদের পরীক্ষা হবে, সেটা হলো আজকে এই ক্লাস শেষে, ঠিক আছে? সম্ভবত প্রশ্নটা আমি সন্ধ্যার পরে দিব তোমাদের, মানে পরীক্ষার লিঙ্কটা আর কি। তো তোমরা সন্ধ্যা পর্যন্ত পড়বা ভালোভাবে, ঠিক আছে? ভালোভাবে পড়বা, সন্ধ্যার পরে লিঙ্ক দিব, কালকে সকাল 10টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবা, সমস্যা নাই। আর কালকে দুপুরে লিঙ্ক দিব, মানে আজকে যে পরীক্ষার লিঙ্কটা দিব সন্ধ্যার পরে, এটা শুধু মানে যে আজ এখন যে ক্লাস নেওয়া হবে সেটা, এবং কালকে যে ক্লাসটা নেওয়া হয়েছে সেটা, মানে লাস্ট দুইটা ক্লাসের উপরে আজকে পরীক্ষা হবে আর কি, সন্ধ্যার পরে সেটা, ঠিক আছে? আর কালকে 12টার দিকে হয়তো একটা লিঙ্ক দিব, সেটা হলো তোমার জৈব রসায়ন পুরা চ্যাপ্টারের উপরে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের জৈব যৌগের উপরে মোট তিনটা পরীক্ষা হইলো, ঠিক আছে? তিনটা পরীক্ষা, হাফ হাফ করে দুইটার একটা ফুল। তো কালকের হবে ফুল প্রশ্নের উপরে পরীক্ষা, আর আজকে তো হাফ, সেটা তো বললাম, ঠিক আছে? আর আম, আজকে আর কালকে তো আমাদের আপডেট ছিল, আর পরশু দিন ছিল উইকলি এক্সাম, ঠিক আছে? কিন্তু জৈব রসায়ন যেহেতু পড়তে হবে তোমাদের, ঠিক আছে? এমনিতে যেহেতু বলতেছে জৈব রসায়ন পরীক্ষা একটা বেশি নিব, আজকে হাফ উপরে নিব, মানে শেষের হাফ, মানে শেষের অর্ধেকের উপরে নিব, আবার কালকে নিব পুরো অধ্যায়ের উপরে। তো পড়া তো লাগবে অবশ্যই। তো এই জন্য আজকের মানে আজকের যে বায়োলজি ক্লাসটা ছিল, সম্ভবত মানব জীবনের ধারাবাহিকতা, ওইটা আজকে না নিয়ে কালকে নিব, যেহেতু কালকে আমাদের আপডেট ছিল, কালকে আমাদের কোনো ক্লাস ছিল না, আগামী দিন আর কি। তো আমরা আপডেটে ওই ক্লাসটা নিয়ে নিব, যাতে তোমরা ভালো করে পড়তে পারো আজকে, ঠিক আছে? কারণ জৈব রসায়নটিকে ভালোভাবে পড়া লাগবে, টাইম নিয়ে পড়তে হবে, ঠিক আছে? ওকে, দেন কালকে মানব জীবনের ধারাবাহিকতা পড়ে আমাদের পরশু দিন হলো উইকলি এক্সাম, সেখানে জৈব রসায়ন থাকবে, মানব জীবনের ধারাবাহিকতা থাকবে, আর হলো মানব দেহের প্রতিরক্ষা, ঠিক আছে? এই মোট তিনটা চ্যাপ্টারের উপরে পরশু দিন হলো উইকলি এক্সাম হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? তো আমাদের যে টপিকটা হলো এই কার্বক্সিলিক অ্যাসিড অ্যাস্টারোঅ্যামাইড, ঠিক আছে? 2.11.8। ওকে, তো দেখো যে তো আমরা কার্বক্সিলিক অ্যাসিড তো জানি, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডের মূলকটা কি, কার্যকারী মূলকটা কি? COOH, ঠিক আছে? COOH কার্বক্সিলিক অ্যাসিড। এবং দেখো কার্বক্সিলিক অ্যাসিডের কিছু জাতক আছে, ঠিক আছে? জাতকগুলা কি, একটা হলো অ্যাস্টার, ঠিক আছে? আর একটা হলো কি অ্যাসিডামাইড, আর একটা হলো কি অ্যাসিড ক্লোরাইড। এই অ্যাসিড ক্লোরাইডটা কিন্তু কালকে আমরা বিক্রিয়া দেখছি, ঠিক আছে? এই অ্যাসিড ক্লোরাইড কালকে আমরা বিক্রিয়া দেখছি, কি বিক্রিয়া দেখছি বলতে পারবা? দেখি বলো তো, মনে করো তো কালকে আমরা অ্যাসিড ক্লোরাইড দিয়ে কোন বিক্রিয়াটা করছিলাম? হ্যাঁ, ঠিক বলো, বিক্রিয়া কিন্তু নাম আছে একটা, ঠিক আছে? আমরা অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইডে গেছিলাম, অ্যালডিহাইড, ঠিক আছে? অ্যালডিহাইডে গেছিলাম, এবং এই বিক্রিয়ার একটা বিখ্যাত নাম আছে, নামটা যদি কেউ বলতে পারে। ওকে, তো তারপরে দেখো নিচে আসো, সেখানে কয়েকটা কথা বলছে যে মানে জিনিসে কোন কোন অ্যাসিড আছে, যেমন ভিনেগার। ভিনেগার মানে কি, 6 থেকে 10% অ্যাসিডিক অ্যাসিড, বাকি ইথানল। তারপরে দেখো যুক্ত মাখন বা বাটারে, ঠিক আছে, বিটানয়িক অ্যাসিড থাকে। লাল পিঁপড়ে এবং ভীমরুলের গ্ল্যান্ডে কি থাকে, ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? যেটা বললাম যে এখন থেকে সব শুধু মুখস্থ, ঠিক আছে? এগুলো মনে রাখা লাগবে ভাইয়া। এবং এই লাস্টের পার্ট থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, ঠিক আছে? ধরো জৈব যৌগ থেকে যদি 5টা প্রশ্ন হয়, তার ভিতরে 2টাই দিবে লাস্টে থেকে, ঠিক আছে? এই মুখস্থ টুখস্থ সাইড থেকে। তো এগুলো একটু মনে রাখা ট্রাই করবা।
ওকে, এবং প্রাণীর চর্বি ও উদ্ভিদের তৈলে থাকে কি দীর্ঘ কার্বনযুক্ত স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে। ওকে, অথবা অক্টা ডেকানোয়িক অ্যাসিড। ওকে, পাম অয়েলে পামিটিক অ্যাসিড নামের সাথে মিল আছে, পামিটিক, ঠিক আছে। ওকে, বাকি হেক্সাডেকানোয়িক অ্যাসিড, হেক্সাডেকানোয়িক অ্যাসিড, এগুলো একটু মনে রাখো। ওকে, আর কার্বোক্সিলিক অ্যাসিডের অপর নাম কি? জৈব অ্যাসিড। ওকে, এগুলো পারবা মোটামুটি, ঠিক আছে। ওকে, এরপর আসো ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, রোজেনমুন বিক্রিয়া, রোজেনমুন বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। প্রবক হিসাবে কি ছিল? প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া আর কি। ওকে, দেখো ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। দেখো ফ্যাটি অ্যাসিড এখানে একটা কথা বলছে যে অ্যালিফ্যাটিক অ্যাসিডের অণুতে একটি মাত্র কার্বক্সিলিক মূলক থাকলে সেটাকে বলা হয় মোনোকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। মোনোকার্বক্সিলিক অ্যাসিড, তার মোনো মানে কি? একটি মাত্র কার্বক্সিলিক মূলক থাকবে, এটা মনে করো যে তেমন বোঝার কিছু নাই, ঠিক আছে। ওকে, আর এই যে অ্যালিফ্যাটিক মোনোকার্বনিক অ্যাসিড আছে না, মানে মোনোকার্বক্সিলিক অ্যাসিড, মানে যেটা বললাম যে একটি মাত্র কার্বক্সিলিক মূলক থাকবে, এটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। মানে অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিডকে কি বলা হয়? ফ্যাটি অ্যাসিড বলা হয়। এখন দেখো ফ্যাটি অ্যাসিড সম্পৃক্ত হইতে পারে, আবার মনে করো যে অসম্পৃক্ত হইতে পারে, ঠিক আছে। এই অসম্পৃক্ত এবং সম্পৃক্ত উদাহরণগুলো লাগবে, 100% লাগবে, বুঝছো। এবং সমস্যা হয় কি বা এই ক্ষেত্রে, যেহেতু মনে করো যে এই ক্ষেত্রে দেখো যে বিশেষ করে এই যে এই সাইড, এই যে এইগুলা, এই যে এই নামগুলো সংকেতগুলো যা আছে, সংকেতগুলো ছোট ছোট, ঠিক আছে। মানে ওই টাইপের। হ্যাঁ, C17, H35, COOH জিনিসটা মনে রাখার জন্য বড়, কিন্তু প্রশ্নে তুলে দেওয়ার জন্য ছোট, ঠিক আছে। আর যেসব এই যে এই টাইপের ছোট ছোট যেসব সংকেত আছে, এগুলো স্যাররা কী করে পরীক্ষায় হুবহু তুলে দিতে পারে, ঠিক আছে। কিন্তু বড় বড় যে সংকেতগুলো আছে ওইগুলো তোমরা মুখস্থ না করলেও চলবে, কারণ বড় বড় সংকেতগুলো মনে করো যে প্রশ্নে দেয় না। যেমন এই যে এই টাইপের স্টিয়ারিক অ্যাসিডের এই সংখ্যাটা কখনোই দিবে না, এটা কখনোই প্রশ্নে দিবে না, ঠিক আছে। এক্ষেত্রে ওরা পামিটিক অ্যাসিড বলবে, স্টিয়ারিক অ্যাসিড বলবে, তো তোমার এগুলা পড়ার দরকার নাই, বড় বড় সংকেত। কিন্তু দেখো এই ছোট ছোট সংকেতগুলা দিয়ে দিতে পারে, ঠিক আছে। তোমাকে প্রোপানোয়িক অ্যাসিড না বলে এটা বলতে পারে, স্টিয়ারিক অ্যাসিড না বলে এটা বলে দিতে পারে। তো এটা কেমনে মনে রাখবা, ঠিক আছে। এটা তো সবগুলা মনে রাখা যায় না, তো দেখো আমি যতটুকু মনে রাখা যায় আমি দেখি। আচ্ছা, তার আগে একটা কথা বলি যে এই যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, এটা তোমরা ইদা মনে রাখতে পারো। পোস্ট, ইদা মনে রাখবা ভাইয়া, পোস্ট, পোস্ট দিয়ে মনে রাখবা, ঠিক আছে। পোস্ট, পথে হলো প্রোপানোয়িক অ্যাসিড, আর দন্ত শয়টয় দেওয়া হলো কি? পথে প্রোপানোয়িক, পথে পামিটিক, ঠিক আছে। আর দন্ত শয়টয় দিয়ে হলো স্টিয়ারিক অ্যাসিড। পোস্ট দিয়ে মনে রাখবা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। ওকে, আর দেখো যে এই যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আছে, ঠিক আছে, এটা তোমরা ইদা মনে রাখতে পারো। এইটা লিও দিয়ে মনে রাখতে পারো, লিতে লিনোনিক অ্যাসিড, ঠিক আছে। ওতে ওলিক অ্যাসিড এবং কি অ্যাক্রিলিক অ্যাসিড। ওকে, এখন যেটা বলবো যে ফ্যাটি অ্যাসিডের সংকেতে একটু দেখি কিছু করা যায় নাকি, ঠিক আছে। বেশি কিছু করার ট্রাই করবো না, হালকা পাতলা একটু কিছু করার ট্রাই করি, দেখি যাতে একটু সহজ হয় তোমাদের জন্য। দেখো একটু লক্ষ্য করো। কি বলে, পেজ নিব, পেজ 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 পেজ। ওকে, আচ্ছা দেখো। ওকে, তো তোমরা মনে করো যে দেখবা যে ম্যাক্সিমামগুলার সামনে আছে C17, ঠিক আছে, আর লাস্টে আছে হলো তোমার COOH, ঠিক আছে। লাস্টে আছে COOH, ঠিক আছে। আর তোমরা এখানে একটা জিনিস মনে রাখবা, লি অস্ট, লি অস্ট, লি অস্ট মনে রাখবা, ঠিক আছে। লি অস্টের এখানে লিতে লিতে হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, মানে এগুলো সব হাইড্রোজেনের মান দিবা, ঠিক আছে। দেখো আমি বুঝাই দিতেছি। লিতে হাইড্রোজেন থাকবে 31, কী হলো 31, অতে 33, আর স্টতে 35, ঠিক আছে। মানে দেখো প্রথমে C17, লাস্টে COOH, ঠিক আছে। মনে রাখবা লি অস প্রথমে 31, তারপরে 33, তারপরে কি 35। এর মানে কি বুঝাইলাম দেখো, এখন উপরে আসো, ঠিক আছে। এই দেখো কি বুঝাইলাম, 31, 33, 35 না। এই যে দেখো 17 আছে, তারপরে কই গেল, এই নিশ্চিত তো। এই যে 17 আছে, এই যে 17 আছে, এই 17 মানে তিনটা, ঠিক আছে। কি লি অস দেয়া না, লিতে হলো কি লিনোইক অ্যাসিড, ঠিক আছে। অ দিয়ে কি
অলিক অ্যাসিড, ঠিক আছে। আর স্ট দিয়ে কি স্টিয়ারিক অ্যাসিড, তাহলে তিনটাই 17 আছে। আবার দেখো লাস্টে কি COOH আছে, ঠিক আছে, লাস্টে COOH আছে। এবং দেখো কি মনে রাখতে বলছি যে 35, 33, 31, ঠিক আছে, বা 31, 33, 35 এমনে রাখবা লি অস, ঠিক আছে। তাহলে মোটামুটি কি তিনটার অলরেডি তিনটা তো কমপক্ষে তিনটার তো কি বলা যায় যে সংকেতটা মুখস্থ করতে পারলাম, ঠিক আছে। এটা একটু মনে রাখো। আর প্রোপানোয়িক অ্যাসিডে তো আমরা মোটামুটি কমপ্লিট জানি যে CH3, CH2, COOH, ঠিক আছে, এটা আমরা জানি মোটামুটি। আর অ্যাক্রিলিক অ্যাসিড দেখো এটাও কঠিন না, CH2 ডবল বন্ড CH COOH, ঠিক আছে। যেগুলো মনে করে যে বড় বড় ছিল এইগুলা। আর বাদ থাকলো পামিটিক অ্যাসিড, ঠিক আছে। পামিটিক দেখো পামিটিকের কার্বন সংখ্যা 15, ঠিক আছে। পামিটিকের আছে কার্বন সংখ্যা কত, 15। তো এই নামগুলো একটু মনে রাখো, ঠিক আছে। কারণ আর একটা কথা বলি যে যখন দেখবা যে 3টা করে উদাহরণ দেওয়া আছে ওইগুলো আরও বেশি করে পড়বা। কারণ ভাই বুঝতে আসই তো যে 3টা করে উদাহরণ দেওয়া আছে মানে কি স্যারের জন্য প্রশ্ন বানানো সহজ। স্যার শুধু এখানে বলবে যে নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়, বইলাই 3টা তুলে দিবে, আর একটা মনে করে এখান থেকে দিতে পারে, বাইরে থেকে এনে দিয়ে দিবে, ঠিক আছে। স্যারের জন্য প্রশ্ন বানানো সহজ হয়ে গেল না। তো এই জন্য মনে করো যে এগুলো আলো বেশি পড়বা, বুঝছো। ওকে, তারপরে দেখো এখন ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি, ঠিক আছে। দেখো একটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে প্রস্তুতি, যেমন প্রাইমারি অ্যালকোহল ও অ্যালডিহাইড থেকে, ঠিক আছে। প্রাইমারি অ্যালকোহল ও অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করা যায়, ঠিক আছে। তারপরে দেখো নিচে আসো যে অ্যালকাইল সায়ানাইড থেকে, এটা হলো আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া, ঠিক আছে। এই নামগুলো একটু মনে রেখো শুধু। ওকে, দেখো গ্রিগনার বিকারক থেকে, ঠিক আছে। গ্রিগনার বিকারক থেকে এটাকে আবার কার্বনেশন বিক্রিয়া বলা হয়। কি বলা হয়? কার্বনেশন বিক্রিয়া। শুধু নামগুলো লাগবে আর কিছু লাগবে না, ঠিক আছে। আবার দেখো নিচে আছে অ্যাস্টার থেকে, ঠিক আছে, এগুলো একটু মনে রেখো, অ্যাস্টার থেকে, ঠিক আছে। ওকে, আবার এই যে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড প্রস্তুতি, ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিড প্রস্তুতি। আচ্ছা দেখো নিচে আসো, দেখো কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা, এটা আমরা পড়ছিলাম না গতদিন পড়ছিলাম না যে কি যে কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া হলো 5% সোডিয়াম বাইকার্বনেট। একটা হলো লিটমাস, ঠিক আছে। লিটমাস কি অ্যাসিড কি করবে? অনিলা, ঠিক আছে, লিটমাসকে লাল করবে। আর যেটা তো এগুলো কিন্তু আমরা গত দিন অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে। যেটা বলছিলাম যে গত ক্লাসটা করলে দেখবা যে ম্যাক্সিমাম জিনিস আমার পড়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো এখানে দেখো অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড এ যেগুলো মনে করো যে জানা কথা, ঠিক আছে। এই যে লিটমাস কী করবে? নীল লিটমাসকে লাল করবে, ঠিক আছে। সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, যে 5% সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, এগুলা। আর একটা জিনিস মাথায় রেখো যে অ্যালডিহাইড ও বিজারক রূপে ফর্মিক অ্যাসিড, এই যে উপরে দেখা বলছে, যে এখানে বলছে যে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইড ও অ্যাসিড উভয় রূপে ক্রিয়া করে, ঠিক আছে। এটা একটু মনে রাখো। আবার একটা কথা বলছে এখানে দেখো যে ফর্মিক অ্যাসিড যে কোনো অ্যালডিহাইডের মতো ফেলিং দ্রবণকে বিজারিত করে, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখো। এই যে একটা একটা করে লাইন আছে না জায়গায় জায়গায়, এগুলো সব এক করবা, ঠিক আছে। এই একটা একটা করে লাইন যতগুলো MCQ আছে জৈব যৌগতে সব একসাথে লিখবা, লেখা দরকার বলে একসাথে পড়বা, বুঝছো। ওকে, বিজারিত করে এবং কি করে দেখো, কিউপ্রাস অক্সাইডকে লালচে পদক্ষেপ, কিউপ্রাস অক্সাইডে লালচে পদক্ষেপ ফেলে, একটু লাগবে, টুকটাক লাগে। এই তো এখানে একটা কথা বলছো যে ফর্মিক অ্যাসিড কই গেল, এই যে ফর্মিক অ্যাসিড 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে কোনো পদক্ষেপ দেয় না, ঠিক আছে। এই যেগুলো টুকটাক এগুলো লাগবে।
ফর্মিক অ্যাসিডের কে এর মান, অ্যাসিটিক অ্যাসিডের কে এর মান, এগুলো আমরা সম্ভবত রাসায়নিক কি বলে বিক্রিয়া চ্যাপ্টারে মনে হয় পড়বো, রাসায়নিক পরিবর্তন। এই যে এটা একটু লাগবে, দেখো এখানে কি বলছে যে অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড সবল হয়। ঠিক আছে, এখানে দেখো, এই যেখানে দেখো যেখানে আছে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, তারপরে কি আছে, তারপর আছে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, তারপর ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এখান থেকে মনে করো যে এই অ্যাসিডের মনে করো যে কি বলে যে সবলতা, ঠিক আছে, বা কোন অ্যাসিড বেশি সবল, এটার মনে করো যেভাবে বাড়ে এভাবে বাড়ে। তো এটা কেমনে বাড়ে ভাই, একটা ট্রিক্স বলে দেয়, সেটা হলো যে ক্লোরিন যত বাড়বে শক্তি তত বাড়বে, অ্যাসিডের শক্তি তত বাড়বে। ঠিক আছে, ক্লোরিন যত বাড়বে বাড়বে অ্যাসিড তত শক্তিশালী হবে। তত শক্তিশালী হবে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার বিভিন্ন রকম জৈব যৌগ দিয়ে দিতে পারে, বলতে পারে কোনটা সবচেয়ে বেশি সবল অ্যাসিড। তো তুমি দেখবা যেটার ভিতরে ক্লোরিন বেশি আসে। ঠিক আছে, এখানে 2টা ক্লোরিন, এখানে 1টা ক্লোরিন, এখানে তো ক্লোরিন নাই, এখানেও ক্লোরিন নাই। ঠিক আছে, তো এটা সবচাইতে বেশি সবল, এভাবে একটু মনে রাখো। ঠিক আছে, এই যে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের কি এর মান। ঠিক আছে, ওকে, এই যে আর বলছে অ্যাসিটিক অ্যাসিড থেকে কি ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড সবল, মানে ক্লোরো, এই যে ক্লোরিন আছে, ক্লোরিন থাকলে সেটা কি হবে, ক্লোরিন থাকলেই সেটা অধিক সবল হবে। আচ্ছা, কি হইলো এটা, এক পেজ 2বার আসছে নাকি, তাই তো মনে হয় এক পেজ তো 2বার আসছে। যাই হোক, দেখো এখানে একটা কথা বলছে, দেখো এই যে এখন আমরা কি বলতেছি, অ্যাস্টার বলতেছি। ঠিক আছে, অ্যাস্টার জিনিসটা আসলে উৎপন্ন হয় কেমনে, দেখো এখানে একটা কথা বলছে যে সময়তনের জৈব অ্যাসিড ও অ্যালকোহলের মিশ্রণকে, ঠিক আছে, তার মানে কি জৈব অ্যাসিড বা কি তুমি মনে করো যে কি বলো এটাকে, যে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডকে কী করবা, অ্যালকোহলের সাথে মিশাবা, মিশা কী করবা, তাপ দিবা, সেক্ষেত্রে কী উৎপন্ন হবে, অ্যাস্টার উৎপন্ন হবে। ঠিক আছে, ওকে। আবার এখানে একটা কথা বলছে যে উৎপন্ন অ্যাস্টার, যে অ্যাস্টার আসলে কী কী কাজে ব্যবহার করা হয়, বা এই যেখানে একটা বলছে যে নেল পলিশের সাধারণ গ্লুয়ের উত্তম যাব। আচ্ছা ঠিক আছে, আবার দেখো নিচে একটা কথা বলছে যে আচ্ছা অ্যাস্টারের কার্যকরী মূল্য, এগুলো তো পারবাই। আচ্ছা, এ যেগুলো লাগে এটা খুব ইম্পর্টেন্ট, দেখো যে পাকা কলা, ঠিক আছে, পাকা কলা মানে কোন কোন ফলে কি কোন কোন অ্যাস্টার থাকে এটা লাগবে। ঠিক আছে, যেমন দেখো বলছে যে পাকা কলায় কোন অ্যাস্টার থাকে, পেন্টাইল অ্যাসিটেট অ্যাস্টার। ঠিক আছে, পাকা কমলায় থাকে অকটাইল, পাকা আনারসে থাকে বিউটাইল, ঠিক আছে, জেসমিনে থাকে বেনজাইল। তো এগুলো মনে রাখা লাগবে, এগুলো একটু ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায়। ঠিক আছে, যেমন মনে করো যে পাকা কলা, ঠিক আছে, পাকা কলা, দেখো পথে পাকা কলা, পথে পেন্টাইল। আচ্ছা, এভাবে মনে রাখতে পারবো না, কারণ পথে আবার পাকা কমলা আছে, পাকা আনারস আছে। আচ্ছা দেখো, তো তুমি মনে করো যে পাকা কলা, ঠিক আছে, এক হালি কলা কত, 4টা, আর 4টা কলার দাম 5 টাকা। মনে করো যে কলার দাম 5 টাকা, ঠিক আছে, কলার দাম কত, 5 টাকা, এটা মনে রাখবা, কলার দাম 5 টাকা, তাহলে কত হইলো পেন্টাইল। ঠিক আছে, কমলা, আচ্ছা কলার চাইতে কমলার দাম বেশি হবে না, স্বাভাবিক, কলার চাইতে কমলার দাম বেশি হবে। মনে করো কমলার দাম 8 টাকা, কমলার দাম কত, 8 টাকা। ঠিক আছে, এই দুইটা মনে রেখো শুধু, যে কলার দাম 5 টাকা পেন্টাইল, ঠিক আছে, কমলার দাম একটু বেশি 8 টাকা অকটাইল। আনারস, আচ্ছা আনারস দেখতে সুন্দর না, সুন্দর দেখা যায় আনারস, ঠিক আছে, বিউটিফুল, বিউটিফুল এবার মনে রাখবা, যেহেতু বিউটিফুল এজন্য এই যে বিউটাইল। ঠিক আছে, বিউটিফুল বিউটাইল এভাবে মনে রাখবা। আর দেখো জেসমিন, জেসমিনের ভিতরে বর্গীয় জ আছে, ঠিক আছে, বেনজালের ভিতরে বর্গীয় জ আছে, এভাবে মনে রাখবা। ঠিক আছে, জেসমিনের বর্গীয় জ আছে, বেনজালের ভিতরে বর্গীয় জ আছে, এভাবে একটু মনে রাখবা। ঠিক আছে, ওকে। দেখো এখানে একটা কথা বলছে যে এস্টার তৈরির বিক্রিয়াকে বলা হয় এস্টারিফিকেশন বিক্রিয়া, নামের সাথে মিল, এস্টারিফিকেশন। ঠিক আছে, এস্টারিফিকেশন, ওকে। আচ্ছা এই পাশে আসো, দেখো এখানে বলছে যে অ্যাস্টার শনাক্তকরণ বিক্রিয়া। ঠিক আছে, এটা একটু লাগবে, আমরা অনেকগুলো শনাক্তকরণ বিক্রিয়া পড়ছিলাম, তার ভিতরে এটা মনে ছিল না। ঠিক আছে, তো এটা একটু পড়বা,
এটাকে বলা হয় ফেরিক হাইড্রামিড পরীক্ষা। পরীক্ষার নামটা কি ভাইয়া? ফেরিক হাইড্রামিড পরীক্ষা। পরীক্ষায় কি হয় যে দেখবা যে ফেরিক ক্লোরাইড দ্রবণ যখন যোগ করা হয়, ঠিক আছে, এতে ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে কি হয়? লালচে বাদামি বর্ণের দ্রবণ উৎপন্ন হয়, লালচে বাদামি বর্ণের দ্রবণ, ঠিক আছে, এটা একটু মনে রাখো। এখন একটি অ্যামাইড পড়বো আমরা, ঠিক আছে। অ্যামাইড আমাদের মোটামুটি অ্যাস্টার শেষ, এখন অ্যামাইড, ঠিক আছে। দেখো অ্যামাইডের গুরুত্ব, অ্যামাইড ছাড়া জীবজগৎ অচল, ঠিক আছে। অ্যামাইড ছাড়া জীবজগৎ কি বলছে? অচল বলছে, ওকে। দেখো প্রোটিন সংশ্লেষণে অ্যামাইড ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে মনে করো যে পলিমারকরণ, যেমন নাইলন টাইলন বানানো হয়, ঠিক আছে, এক্ষেত্রে অ্যামাইড মূলক ব্যবহার করা হয়। তারপর ব্যথানাশক ওষুধ অ্যাসপিরিন, ঠিক আছে, অ্যাসপিরিনের বিকল্প রূপে প্যারাসিটামল ইউজ করা হয়, ঠিক আছে। মনে করো যে অ্যাসপিরিন, এটাও মনে করো যে একটা কি বলে যে মনে করো যে প্যারাসিটামল বলতে আমরা কী বুঝি না, আপাকে বুঝি না, ঠিক আছে। তো প্যারাসিটামলের যা কাজ অ্যাসপিরিনও মনে করো যে সেই কাজই করে, কিন্তু অ্যাসপিরিনের মনে করো যে একটু বেশিরভাগ সাইড ইফেক্ট আছে। তো আমরা এই জন্য কী করি? অ্যাসপিরিনটা অ্যাভয়েড করি, ঠিক আছে। অ্যাসপিরিন অ্যাভয়েড করে কী করি? প্যারাসিটামল মানে গ্রহণ করি, ঠিক আছে। তো এই যে আমরা অ্যাসপিরিনের বিকল্প হিসেবে প্যারাসিটামল ব্যবহার করলাম, ঠিক আছে, বা অ্যাসিটামিনোফেন, ঠিক আছে, অ্যাসিটামিনোফেন, এক্ষেত্রেও কি? এক্ষেত্রেও এই অ্যামাইড যৌগ উপস্থিত, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, দেখো অ্যামাইডের সাধারণ প্রস্তুতি কি বলছে যে কার্বক্সিলিক অ্যাসিডের, আমরা কিন্তু গতকাল পড়ছিলাম অ্যামাইড থেকে অ্যামিন পড়ছিলাম, ঠিক আছে। অ্যামাইড থেকে অ্যামিন কীভাবে তৈরি করা হয়? আচ্ছা বলতে পারবা যে অ্যামাইড থেকে যে অ্যামিন তৈরি করা হয় এই বিক্রিয়াটাকে কি বলা হয়? এই বিক্রিয়ার নামটা কি বলতে পারবা? দেখি বলো, কালকে পড়াইছিলাম কিন্তু অ্যামাইড থেকে অ্যামিন তৈরির বিক্রিয়াটাকে কি নাম বলা হয়। আর এখন কি দেখবে? অ্যামাইড প্রস্তুতি, ঠিক আছে। দেখো কি বলছে যে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণকে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কি হয়? অ্যামাইড উৎপন্ন হয়, ঠিক আছে। এই যে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ, ঠিক আছে, 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এগুলো মনে করো কি যে এগুলো দেখো নাম ছাড়া বিক্রিয়া, ঠিক আছে। এইসব নাম ছাড়া বিক্রিয়া। এখন বলতে পারো যে ভাই আপনি তো কালকে অ্যামাইড থেকে অ্যামিন দেখাইছিলেন, তাহলে অ্যামাইড অ্যামাইড উৎপন্নটাকে দেখাইলেন না কেন? ভাইয়া দেখো অ্যামাইড থেকে অ্যামিন যেটা তৈরি করছিলাম ওইটা একটা নামধারী বিক্রিয়া ছিল, আর ওইটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। অ্যামাইডের সাধারণ প্রস্তুতিটা খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তোমাদের দাগায় দিলাম, তুমি মনে রাখা ট্রাই করো, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখলে সমস্যা নাই। কিন্তু কালকে যেগুলো পড়াইছি ওগুলো 100% মনে রাখতে হবে, বুঝছো কি না? তো শুধু শুধু সব পেরে তো লাভ নাই। মনে করো যে জৈব যৌগের ডিপলি পড়তে গেলে তুমি মনে করো যে 200-300 বিক্রিয়া পাবা, তুমি 200-300 বিক্রিয়া মুখস্থ করতে পারবা? অত তো মুখস্থ করা যাবে না। ওকে, তবে দেখো যে অ্যামাইডের শনাক্তকারী বিক্রিয়া, ঠিক আছে। দেখো অ্যামাইডের শনাক্তকারী বিক্রিয়া এখানে দেখো দুইটা কথা বলছে। একটা হলো যে পচা মাছের গন্ধযুক্ত অ্যামিন অথবা ঝাঁঝালো অ্যামিনে উৎপন্ন হয়, ঠিক আছে। পচা মাছের গন্ধযুক্ত অ্যামিন এবং কি ঝাঁঝালো অ্যামিন উৎপন্ন হয়, এবং অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত কার্বদণ্ডের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে, ঠিক আছে, সাদা ধোঁয়া সৃষ্টি করে, এটা একটু মনে রেখো। ওকে, এখন আসো দেখো কিছু ব্যবহারিক আছে, ঠিক আছে। এই দেখো ব্যবহারিক আছে, যেমন জৈব যৌগে হ্যালোজেন শনাক্তকরণ, ঠিক আছে। হ্যাঁ, রত্নরায় বলতেছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, হ্যাঁ হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। কারণ কি আমাদের অ্যামাইড কি ছিল? অ্যামাইড ছিল CONH2, ঠিক আছে। আমরা এখান থেকে কি করছি? এখান থেকে NH2-তে গেছি, ঠিক আছে, NH2-তে গেছি, বা আর NH2 যেটাই বলো না কেন। তো এই ক্ষেত্রে আমরা কি দেখছি যে অ্যামাইডে একটা কার্বন ছিল, আর অ্যামিনে কি ছিল না? কার্বন ছিল না, ঠিক আছে। আর কার্বন যে কমে যায়, ঠিক আছে, এটাকে অপসারণ বা ডিগ্রেডেশন বিক্রিয়া বলে, ঠিক আছে। এর জন্যই বলা হয় যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। আর আমরা জানি যে অপসারণ বিক্রিয়া কি ইউজ করা হয় প্রভাবক হিসাবে, এটাও কিন্তু কালকে পড়াইছি। অপসারণ বিক্রিয়া মানেই পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ, অতে অ্যালকোহল অতে অপসারণ, ঠিক আছে, এভাবে কিন্তু পড়াইছি অপসারণ। আর যদি বলতো যে প্রতিস্থাপন, তাহলে কি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ, ঠিক আছে, পথে পানি, পথে কি প্রতিস্থাপন। ওকে, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, দেখো জৈব যৌগর, ঠিক আছে, হ্যালোজেন শনাক্তকরণ, ঠিক আছে। আমরা কিন্তু পড়ছিলাম গতকাল যে হ্যালোজেন শনাক্তন করা হয় লেসাইন পরীক্ষা দ্বারা। তো এটা কি আর পড়া দরকার আছে? ঠিক আছে, এটা কিন্তু পড়া দরকার নাই। এই যেখানে একটা কথা বলছে যে লেসাইন পরীক্ষায় সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যেটা এটা কিন্তু পোলাপানের চোখ যাবে না এই জায়গায়, কিন্তু স্যাররা কি করে এইসব জায়গা থেকে প্রশ্ন করে, ঠিক আছে। সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা, ঠিক আছে। জাস্ট মনে রাখবা যে দ্রবণে
সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষায় কী হয় ভাইয়া? এই ক্ষেত্রে সাদা অদক্ষেপ পড়লে ক্লোরিনের উপস্থিতি নিশ্চিত, ঠিক আছে। তারপরে হলুদ অদক্ষেপ পড়লে ব্রোমিনের উপস্থিতি নিশ্চিত, ঠিক আছে। তারপরে দেখো এটা হলো হালকা হলুদ, তারপর যদি হলুদ অদক্ষেপ পড়ে সেক্ষেত্রে আয়োডিনের উপস্থিতি নিশ্চিত। এগুলো একটু মনে রাখো, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। তারপরে দেখো জৈব যৌগে অ্যালকোহল শনাক্তকরণ, ঠিক আছে। অ্যালকোহল শনাক্তকরণ দেখো, আমরা অ্যালকোহল শনাক্ত করার জন্য কী পড়ছিলাম কালকে? কিন্তু আমরা পড়ছিলাম যে দেখো অ্যালকোহল শনাক্তকরণ আমরা দুইটা পড়ছিলাম কালকে, যে কী পড়ছিলাম, নো প্রবলেম দিয়ে পড়ছিলাম এনপি দিয়ে, একটা হলো সোডিয়াম ধাতু, একটা হলো কি PCl5, ঠিক আছে। তো দেখো এখানে অ্যালকোহলিক মূলক শনাক্তকরণ এখানে বলছে সোডিয়াম ধাতু ঠিকই আছে, ঠিক আছে, সাথে আর কয়েকটা যোগ করে দিছে। কারণ বলতে পারো যে ভাই পড়াইলেন একটা, এখানে আরও দেখতেছি কাহিনী কি, কারণ ভাই এটা হলো ব্যবহারিক, ঠিক আছে, প্র্যাকটিক্যাল। এখন প্র্যাকটিক্যালে মনে করো যে স্যার একটু বেশি দেয়, ঠিক আছে, বাট আমাদের মেইন হলো ওই দুইটা অ্যালকোহল শনাক্তকরণের পরীক্ষা কয়টা? দুইটা, একটা হলো সোডিয়াম ধাতু সহ, একটা হলো কি PCl5। এবং PCl5 এর মানে শনাক্তকারী পরীক্ষা PCl5 দ্বারা করা হয়, এরকম আর একটা কোন জিনিস আছে বলো তো? যেটা বলছিলাম যে ওইটারও শনাক্তকারী পরীক্ষা করা হয় PCl5 দ্বারা, এবং অ্যালকোহল এবং ওইটার পার্থক্যকারী পরীক্ষা হলো PCl দ্বারা। বলো তো ওই মূলকটা কি? বা হ্যাঁ বলো তো সবাই, দেখি মনে আছে কিনা। ওকে দেখো সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, তারপর কি অ্যাস্টার পরীক্ষা, তারপরে অ্যাসিটালাইট ক্লোরাইড পরীক্ষা, তারপর কি সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা, ঠিক আছে, এগুলো একটু মনে রেখো। দেখো এটা তোমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো, সেটা হলো যে সাদিয়া নামে কেউ আছে নাকি? সাদিয়া এসে সারেনি, ঠিক আছে। মানে সাদিয়া এখনও মানে আসতে পারে না, এরকম বুঝেছে, সাদিয়া এখনও এসে সারেনি, ঠিক আছে, মনে রাখবা, ঠিক আছে। সাদিয়া মানে কি সোডিয়াম ধাতু, এসে হলে অ্যাস্টার অ্যাসিটালাইট ক্লোরাইড, ঠিক আছে। তারপর সারেনি মানে কি সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, এমন রাখতে পারো। ওকে দেখো এই ক্ষেত্রে আবার কিছু কিছু কথা বলছে যে অ্যাস্টার পরীক্ষায়, ঠিক আছে, অ্যাস্টার পরীক্ষায় কি পাকা ফলে সুগন্ধ পাওয়া যায়, ঠিক আছে, অ্যাসিটালাইট ক্লোরাইডে সাদা ধোঁয়া পাওয়া যায়। ওই যে সাদিয়া আছে দেখছো, সাদিয়া হাত তুলছে, হ্যাঁ সাদিয়া তোমার নাম দিয়ে মনে রাখা লাগবে যে সাদিয়া এখন এসে সারেনি, ঠিক আছে। ওকে দেখো সেরিক অ্যামোনিয়াম এই যে দেখো গোলাপি অথবা লাল বর্ণ সৃষ্ট, এগুলো যেটা বললাম ভাই পড়া লাগবে, ঠিক আছে, একটু মুখস্থ বিদ্যা টাইপের বেশি, কিন্তু পড়া লাগবে, ঠিক আছে। পড়বা আর লিখবা, ঠিক আছে। এই দেখো অ্যালডিহাইড এবং কিটোনমূলক, ঠিক আছে, অ্যালডিহাইড এবং কিটোনমূলক বা কার্বনিল যৌগ শনাক্তকারী, ঠিক আছে, আমরা বলছিলাম না 2,4-DNP পরীক্ষা, এটা কিন্তু কালকে বলছিলাম, ঠিক আছে, যে 2,4-DNP পরীক্ষা বা 2,4-ডাইনাইট্রোফিনাইল যেটাকে বলা হয় ডাইনাইট্রোফিনাইল, ঠিক আছে। তারপর এখানে ব্যবহারিক আরও একটা বলছে, যে বললাম না ব্যবহারিক মানে বেশি বলবো ওরা, টলেন বিকারক পরীক্ষা, ফেলিং দ্রবণ পরীক্ষা, আর একটা হলো কি শিব বিকারক পরীক্ষা। ওকে এখানে আর কিছু লাগবে না, শুধু নামগুলা মনে রাখবা, ঠিক আছে। দেখো কার্বক্সিলিক মূলক শনাক্তকরণ, ঠিক আছে, কার্বক্সিলিক মূলক শনাক্তকরণের যে লিটমাস পরীক্ষার কি সোডিয়াম বেনজয়েড পরীক্ষা, এটা আমরা পড়ছি অলরেডি, ঠিক আছে। লিটমাস পরীক্ষা কি লাল লিটমাস, নীল লিটমাসকে কী করবে, লাল করবে, অনীলা, ঠিক আছে। আর সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা এখানে এখানে কিছু লাগবে না। ওকে এখন আর দেখো আয়ার রশ্মি, ঠিক আছে, এই আয়ার রশ্মির পরীক্ষা হলো তোমাদের কেমিস্ট্রির পড়া, সরি কেমিস্ট্রিতে পড়ে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে পড়া, ঠিক আছে, ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে পড়া, আর টাইম না যা কিছু আছে। এখানে শুধু এটুকু মনে রাখো যে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করা হয় মিডল লেয়ার দিয়া, ঠিক আছে। এই যে কই এই যে এই যে মিডল লেয়ার রশ্মি ব্যবহার করে কী করা হয়, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ করা হয়, ঠিক আছে। আর নিয়ার আয়ার এবং ফার আয়ার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। গেলাম না, মনে করছি কেমিস্ট্রি হাসপাতালে পড়বো ডিটেলসে। দেখো আণবিক কম্পনের শক্তির মান নির্ভর করে কিসের উপরে? আণবিক কম্পনের শক্তির মান নির্ভর করে বন্ধনের নমনীয়তা, ঠিক আছে, বন্ধনের প্রকৃতি এবং পরমাণুর ভরের ওপরে। দেখছো সুন্দর করে তিনটা অপশন দিতে স্যার কী করবে, শুধু আর একটা অপশন লাগাই দিবে আর বলবে যে নির্ভর করে না কোনটির উপরে। দেখছো কত সুন্দর না, মানে প্রশ্ন তৈরি করার জন্যই একদম রেডি করে রাখছে, ঠিক আছে। ওকে এই যে দেখো আবার সেম কথা বলছে যে মিডল আয়ের অঞ্চল কি
জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণে ব্যবহার করা হয় এবং জৈব যৌগের কার্যকারীমূলক সমূহের আয়ের বর্ণালীতে শোষণ তরঙ্গ সংখ্যা কত? 1000 থেকে 4000 পার সেন্টিমিটার বা সেন্টিমিটার ইনভার্স সন। দেখো এই যে এখানে বিভিন্ন শ্রেণীর ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এখানে মনে করো যে তোমরা এক কাজ করো, এটা আচ্ছা তারা আবার একটু দেখি, এটা 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 কয়েকটি একটু পড়ো, ঠিক আছে। এই কয়েকটি একটু পড়ো, এটাও পড়তে পারো। ওকে, আচ্ছা এখন আসি গ্লিসারিন ও ফেনল, ঠিক আছে। গ্লিসারিন ও ফেনল, দেখো একটা জিনিস মনে রাখবা, গ্লিসারিন আর গ্লিসারল দুইটা কিন্তু সেম, ঠিক আছে। দেখো নিচেই পাবা যে গ্লিসারিনের অপর নাম কি? গ্লিসারল, ঠিক আছে। তো গ্লিসারিন আর গ্লিসারল দুইটা যেন কখনো প্যাচ লাগাও না, দুইটা কিন্তু সেম জিনিস, ঠিক আছে। ওকে, দেখো এখানে কথা বলছে চর্বি ও তেলের পার্থক্য, ঠিক আছে। যে আমি যেটা বলতেছি সেটা হলো সম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডই হলো কি? চর্বি। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কি ভাইয়া? চর্বি, ঠিক আছে। আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কি ভাইয়া? তেল। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি? তেল, ঠিক আছে। ওকে, তো দেখো একটা কথা বলছে নিচে যে তেলের গলনাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস কম হয় কিন্তু চর্বির গলনাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। এটা কেমনে মনে রাখবা? তোমরা তেলও দেখছো চর্বিও দেখছো, তাই না? মানে এখন বলতে পারেন ভাই তেল চর্বি তো সেম জিনিসই বুঝি আমরা। আচ্ছা যাই হোক, মনে করো যে তেল তুমি যেটা সয়াবিন তেল, সাধারণ কথা মনে করো, এখন সয়াবিন তেল তুমি কি দেখো? তরল অবস্থায় দেখো, তাই না? তার মানে কি ওটা ন্যাচারাল বা মনে করো যে রুম টেম্পারেচারে কি রুম টেম্পারেচারে কি ওইটা তরল, ঠিক আছে। মানে একদম তালির স্বাভাবিক বোঝা যাচ্ছে ওটার গলনাঙ্ক কম হবে, ঠিক আছে। যেহেতু মনে করো যে রুম টেম্পারেচারে কি ওইটা চর্বি, যেটা যে গরুর মাংসের সাথে যে তেল টেল লাগা থাকে, তুমি এটা কথা ভাববা যে গরুর মাংসের সাথে যে চর্বি টর্বি লাগা থাকে ওটা তো আর অবস্থায় থাকে 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি, ঠিক আছে। এবং দেখো এই যে কি বলে যে চর্বির উদাহরণগুলা, ঠিক আছে, যেমন মনে করো যে পামিটিক অ্যাসিড, ঠিক আছে, মানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলোর উদাহরণ পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এগুলো তো আমরা পড়ছি, হ্যাঁ আমরা তো এর আগে পড়ে আসছি, ঠিক আছে। ওকে, দেখো এখানে একটা কথা বলছে, দেখো এই যে এটা যে শিল্পক্ষেত্রে, ঠিক আছে, শিল্পক্ষেত্রে ফেনল থেকে নাইলন, ইপক্সি আঠা বা গ্লো, ঠিক আছে, এগুলো প্রস্তুত করা হয়। ওকে, দেখো অ্যালকোহল অণুতে, ঠিক আছে, ওএইচ মূলক বৃদ্ধির সাথে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সংখ্যা বৃদ্ধি পায়। ফলে কি হয় দেখো জৈবের স্ফুটনাঙ্ক প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, ঠিক আছে। তার মানে অ্যালকোহল অণুতে যদি, ঠিক আছে, ওএইচ বৃদ্ধি পায় তখন কি হবে ভাইয়া? তখন স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। এবং আর একটা কী হয়, কী বলছে দেখো, যে অধিক হাইড্রোজেন বন্ধনের কারণে পলিহাইড্রিক অ্যালকোহল যেমন ডাইহাইড্রিক গ্লাইকল, ঠিক আছে, ট্রাইহাইড্রিক গ্লিসারিন, ঠিক আছে, এবং কি মানে দেখো এই যে দুইটা, ঠিক আছে, ড্রাইহাইড্রিক গ্লাইকল এবং ট্রাইহাইড্রিক গ্লিসারিন, এই দুইটা আই ড্রপ, স্নো, ঠিক আছে, কোল্ড ক্রিম, লিপস্টিক তৈরিতে কি ময়েশ্চারাইজার রূপে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু আসতে পারে যে লিপস্টিক তৈরিতে, কোল্ড ক্রিম তৈরিতে, ঠিক আছে, ময়েশ্চারাইজারিং এজেন্ট রূপে কোনটি ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো গ্লিসারিন অপনাম গ্লিসারল, এটা তো পড়াইলাম, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো সেটা হলো যে
এই যে গ্লিসারিন বা গ্লাইকল বা গ্লিসারল, ঠিক আছে, এগুলো যে উদাহরণগুলো দিছে, ঠিক আছে, এই উদাহরণগুলা দেখো একটা জিনিস দেখলেই বুঝবো যে সবগুলোর ভিতরে কি আছে। দেখো যেটা ইথানল ওএইচ, ঠিক আছে, মানে মোট কথা অ্যালকোহল থেকেই কোনোভাবে মনে করো যে গ্লিসারিন তৈরি করা হয় আর কি। দেখো এখানে একটা ওএইচ আছে, মানে ইথানল, ঠিক আছে, এই যে একটা ওএইচ, ঠিক আছে, এই যে একটা ওএইচ গ্লাইকল, এই যে একটা ওএইচ, এই যে একটা ওএইচ, এই যে একটা ওএইচ, তিনটা ওএইচ, ঠিক আছে, এটা গ্লিসারিন। এটা একটু মনে রাখো যে গ্লিসারিনে ওএইচ থাকবে তিনটা, ঠিক আছে, গ্লাইকলে থাকবে কয়টা, দুইটা, এগুলো একটু মনে রাখো। ওকে, দেখো গ্লিসারিন প্রস্তুতি, ঠিক আছে, গ্লিসারিন দেখো তিনটা পদ্ধতিতে প্রস্তুতি করা হয়। একটা হলো কি ভাইয়া, তেল বা চর্বি জাতীয় আদ্র বিশ্লেষণ, এটাকে বলা হয় সাবানয়ন পদ্ধতি, ঠিক আছে। আর একটা হলো তেল বা চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণ, এটার কোনো নাম নাই। আর একটা হলো প্রোপিন থেকে গ্লিসারিন, এটাকে বলা হয় আধুনিক সংশ্লেষণ পদ্ধতি। তোমাকে বলতে পার যে নিচের কোনটি গ্লিসারিন প্রস্তুতির পদ্ধতি নয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে ভাইয়া, এই নামগুলা মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, এবং দেখো এই যে তেল চর্বি আদ্র বিশ্লেষণের মাধ্যমে যে আমরা গ্লিসারিন তৈরি করি, ঠিক আছে, এই পদ্ধতিটা আসলে কেমনে কাজ করে দেখো। আমরা কি করি, এই পদ্ধতিতে সর্বপ্রথম মনে করো যে তেল চর্বিকে কি করা হয়, কস্টিক সোডার দ্রবণে মেশানো হয়, ঠিক আছে, এবং মনে করো যে এক পর্যায়ে পাওয়া যায় স্পেন্ট লাই। কি পাওয়া যায় ভাই, স্পেন্ট লাই। স্পেন্ট লাই কই, এই যে স্পেন্ট লাই, দাঁড়াও, এই যে স্পেন্ট লাই, এই যে স্পেন্ট লাই, এই যে স্পেন্ট লাই পাওয়া যায়, ঠিক আছে। এবং দেখো স্পেন্ট লাইয়ের মধ্যে মাত্র 3 থেকে 5% গ্লিসারিন থাকে, ঠিক আছে। তার মানে তুমি স্পেন্ট লাই পায় গেলা দেখা যে তুমি গ্লিসারিন পায় গেলা তা কিন্তু না। স্পেন্ট লাইয়ের কত পার্সেন্ট থাকে, 3 থেকে 5%। তখন কি করা হয় ভাইয়া, তখন এই স্পেন্ট লাইয়ের সাথে অ্যালাম বা ফিটকেরি যেটা, ঠিক আছে, অ্যালাম বা ফিটকেরির সংকেতটা একটু রাখো, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। ফিটকেরির সংকেতটা একটু মনে রাখো, এই যে ফিটকেরির সংকেত, এটা একটু মনে রাখো। তো কি বলছে যে অ্যালাম বা ফিটকেরি, ঠিক আছে, পটাশিয়াম সালফেট, ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেট আর কি 24 অণু পানি, ওরে বাবা মারাত্মক অবস্থা, ঠিক আছে, এটা একটু মনে রাখো। যখন এই স্পেন্ট লাইয়ের সাথে অ্যালাম বা ফিটকেরি যোগ করা হয়, তখন দেখো আগে ছিল 2 থেকে 4% গ্লিসারিন, এখন হয়ে গেছে কত, 80% গ্লিসারিন, ঠিক আছে, 80% গ্লিসারিন। ওকে, এবং এটিকে যখন পরবর্তীতে পাতন করা হয় কি করা হয় ভাইয়া, পাতন করা হয়, ঠিক আছে। এই যে পাতন কই গেল, এই যে পাতন, তখন কি গ্লিসারিন আরও মনে করো যে ঘন হয়ে যায় বা আপেক্ষিক গুরুত্ব কত হয়ে যায়, 1.26 হয়ে যায়। একটু মনে রাখো। এই যেখানে একটা কথা বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। এটা আমি গতকাল লেখা দিয়েছিলাম না তোমাদের, লেখা দিয়েছিলাম কিনা আমার খেয়াল নাই সঠিক, যে মোমবাতি শিল্পে মোমবাতির অধিক গলন রোধ করার জন্য স্টিয়ারিক অ্যাসিড মোমের সাথে মেশানো হয়। কোনটা মেশানো হয় ভাইয়া, স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে। স্টিয়ারিক অ্যাসিডের সংখ্যা কি সংকেত পড়াইছি না, সুন্দর করে পড়াইছি। এটা মাথায় রেখো যে মোমবাতির অধিক গলন রোধ করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, দেখো এখন যেটা বলবো যে গ্লিসারিন শনাক্তকারী পরীক্ষা। আচ্ছা, গ্লিসারিন শনাক্তকারী পরীক্ষা গতকাল একটা পড়াইছিলাম না, কি পড়াইছিলাম বলো তো, অ্যাক্রোলিন টেস্ট। কি পড়াইছিলাম ভাইয়া, অ্যাক্রোলিন টেস্ট, এই যে অ্যাক্রোলিন টেস্ট, দেখছো গ্লিসারিন বিক্রিয়া কি, শনাক্তকারী বিক্রিয়া কি, অ্যাক্রোলিন টেস্ট, ঠিক আছে, এটাই দেখো এখানে বলছে, আর কিছুই লাগবে না। ওকে, দেখো এখন পড়বো ফেনল। কি পড়বো ভাইয়া, ফেনল। ফেনল আসলে কি হয়, বেনজিনের, ঠিক আছে, বেনজিনের মনে করো যে বেনজিন থাকে, বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, ঠিক আছে। বেনজিনের হাইড্রোজেন কি হয়, হাইড্রোক্সিল আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়। এই যেমন এখানে একটা হাইড্রোজেন ছিল, ঠিক আছে, হাইড্রোজেনটাকে সরাই দিছে, আর এখানে একটা হাইড্রোক্সিল মনে করো যোগ হয়েছে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ফেনল, ঠিক আছে। মোট কথা আমরা জানি যে একটা বেনজিনের সাথে একটা হাইড্রোক্সিল মূলক থাকে, সেটা কি, সেটা ফেনল। ওকে, এখন দেখো ফেনল আসলে দুইভাবে কাজ করে, ঠিক আছে, দুইভাবে। একটা হলো ডিসইনফেক্টেন্ট আর একটা হলো অ্যান্টিসেপটিক। একটা কি ভাইয়া, একটা হলো ডিসইনফেক্টেন্ট আর একটা হলো কি ভাই অ্যান্টিসেপটিক। তো দুইটা, একটা দেখো একটা হলো জীবাণুনাশক, একটা হলো প্রচণ্ডদক, ঠিক আছে। তো দেখো দুইটা আসলে দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। একটু পরে পড়বা, একটু পরে পড়বা যে দেখো এই যে কই 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 গেল, নিচে আছে, নিচে আছে, এই যে দেখো, এই যে এখানে পড়ো, দেখো কি বলছে যে অ্যান্টিসেপটিক দেহের ক্ষতস্থানে জীবন্ত কোষে দেওয়া হয়, আর ডিসইনফেক্টেন্ট দেওয়া হয় পরিবেশে, ঠিক আছে। তো পরিবেশে মানে কি ভাইয়া, যেমন মনে করো যে আমরা তোমাদের মনে করো যে রুমের ভেতরে মনে করো যে কি হয়েছে, ময়লা ময়লা টয়লা জমছিল, ঠিক আছে, ফ্লোরে। তো তুমি ফ্লোর টোর পরিষ্কার করতেছো, ঠিক আছে, ওই ক্ষেত্রে তুমি যেটা ইউজ করো সেটা হলো ভাইয়া ডিসইনফেক্টেন্ট, ঠিক আছে, মানে পরিবেশে ইউজ করলা,
ঠিক আছে। আর মনে করো যে তোমার হাত পা কাটা গেছে, ওই ক্ষেত্রে তুমি ইউজ করবা, ওই ক্ষেত্রে আমরা ইউজ করি কি, ডেটল ইউজ করি, ওই ক্ষেত্রে কি সেটা অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, বুঝছো কি না? তো ফেনল কি ডিসইনফেক্টেন্ট এবং কি অ্যান্টিফেক্টিভ ওই হিসেবে কাজ করে, একটা হলো জীবাণুনাশক, একটা হলো পছন্দতক। ওকে, তো দেখো এখানে বলছে যে 2,4,6 ট্রাইফেনল বা পিক্রিক অ্যাসিড অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। আমরা এটা পড়ছিলাম না, এটা কিন্তু গতকালই পড়ছিলাম যে পিক্রিক অ্যাসিড কি, এই যে ক্রিম পোড়া ক্ষতস্থানে দেওয়া হয়, ঠিক আছে, বা বার্নাল নামে পরিচিত যেটা পিক্রিক অ্যাসিড, ঠিক আছে, পিক্রিক অ্যাসিড গতকালই পড়ছিলাম। পিক্রিক অ্যাসিড ক্ষতস্থানে, পুড়ে যাওয়া ক্ষতস্থানে ব্যবহার করা হয়, ঠিক আছে। সেটা কি হিসাবে তাহলে ব্যবহার করা হয় ভাই, যে অ্যান্টিসেপ্টিক হিসাবে, এটা একটু মনে রাখো। এবার মনে রাখবো যেটা বললাম যে হাত পায়ে বা ক্ষতস্থানে লাগালে সেটা অ্যান্টিসেপ্টিক, আর যদি হাত পায়ে বা ক্ষতস্থানে না লাগায় অন্য কোনো জায়গায় দেয়, ঠিক আছে, মানে শরীর বাদে অন্য কোনো জায়গায় পরিবেশে, সেটা কি ভাই, সেটা হলো ডিসইনফেক্টেন্ট, এইভাবে মনে রাখবা, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো এখানে কিছু কিছু কথা বলছে, এগুলো একটু লাগবে, ঠিক আছে। এই যে দেখো, ফেনলের ফেনলের 1% জলীয় দ্রবণ ডিসইনফেক্টেন্ট এবং ফেনলের 0.2% জলীয় দ্রবণ অ্যান্টিসেপ্টিক, ঠিক আছে। জিনিস কিন্তু এক, দুইটাই ফেনল, শুধু একটা 1% জলীয় দ্রবণ, একটা কি ভাইয়া 0.2% জলীয় দ্রবণ, এই দুইটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, তারপর দেখো ফেনল প্রস্তুতি, ঠিক আছে। ফেনল প্রস্তুতির জন্য কি করা হয় ভাইয়া, মনে করো যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে, 30 ATM চাপ এবং অবশ্যই কি থাকে H3PO4, এগুলো একটু মনে রাখো, আর কিছু লাগবে না। ওকে, দেখো এখানে একটা কথা বলছে যে ডাও পদ্ধতি, ডাও পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল তৈরি, ঠিক আছে, আমরা বেনজিন থেকে ফেনল তৈরি করব ডাও পদ্ধতিতে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আসলে কি করা হয় ভাইয়া, দেখো এই ক্ষেত্রে যে এটাই লাগবে, শুধু চাপ লাগবে, তাপমাত্রা লাগবে, ঠিক আছে, এবং দ্রবণ হিসেবে কি থাকে 10% সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা। ওকে, তারপরে দেখো যে আলকাতরা থেকে তৈল, আলকাতরা মধ্যম তৈল থেকে ফেনল নিষ্কাশন, ঠিক আছে। ওই যে আমরা এটাকে বললাম না যে আলকাতরা তেল, লঘু তেল, সবুজ তেল, ঠিক আছে, এগুলো পড়ছিলাম যে আমরা, ওইগুলা থেকে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, এখানে কিছু লাগবে না, বাধ্য। আচ্ছা দেখো নামগুলো শুধু মনে রেখো, ঠিক আছে। ফেনল কী কী থেকে তৈরি করা হয়, আলকাতরা বা, ঠিক আছে, মধ্যম তেল থেকে। তারপরে যে দেখো অ্যানিলিন থেকে ফেনল তৈরি করা হয়, ঠিক আছে। ফেনলের কি এর মানটা একটু মনে রেখো 10, ঠিক আছে। নীলিট মাছকে লাল করবে, ফেনল তো কি অম্ল, এই একটা কথা, এই নীলিট মাছকে লাল করবে, ঠিক আছে। জৈব যৌগে মনে করো জ্বর দেখে এই একটা কথা বইরা রাখছে, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা দেখো ব্রোমিন, ব্রোমিন সহ ফেনলের পরীক্ষা, ঠিক আছে, এই যে পদক্ষেপগুলো লাগবে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, দেখি 1 মিনিট। ওকে, তো দেখো ব্রোমিন সহ ফেনলের বিক্রিয়া, ঠিক আছে, এই ক্ষেত্রে ভাইয়া কি হয়, ফেনলের হলদে সাদা পদক্ষেপ পড়ে, ঠিক আছে। তারপরে দেখো ফেরিক ক্লোরাইড দ্রবণ সহ পড়ে, এই ক্ষেত্রে কি হয়, ফেনলের বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন হয়, বেগুনি বর্ণের দ্রবণ। আর যেবার লিভারম্যান পরীক্ষা, ঠিক আছে, লিভারম্যান পরীক্ষা, এটাতে কি হয় ভাই, এটাতে সবুজ অথবা নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়। আচ্ছা এই যে, আচ্ছা এই যে বলো তো, এই যে যেটা বলতাছি যে ফেনালের, ফেনালের কি, ফেনালের শনাক্তকারী পরীক্ষা, একটা হলো ব্রোমিন পরীক্ষা, একটা হলো কি ফেরিক ক্লোরাইড পরীক্ষা, একটা হলো কি লিভারম্যান পরীক্ষা। এটা কি পড়া লাগবে, এই তিনটা নাম গতকাল পড়াইছি না, যে ফেনলের বিএফ লিবারিটি দেয় বা লিবার্টি দেয়, ঠিক আছে। কি পড়াইছিলাম যে ফেনলের বিএফ লিবার্টি দেয়, স্বাধীনতা দেয়। তো ফেনলের বিএফ মানে কি, বিতে ব্রোমিন,
ঠিক আছে, এফ থেকে কি ফেরিক ক্লোরাইড, লিবার্টি মানে কি লিভার ম্যান। ঠিক আছে, এগুলো কিন্তু পড়াইছি গতকাল, শুধু এগুলো একটু মনে রেখো। ঠিক আছে, ওকে। দেখো এখানে আর কিছু লাগবে না, এরপরে আসো। দেখো নাইট্রোগ্লিসারিন বা টিএনটি। ঠিক আছে, কই এই যে নাইট্রোগ্লিসারিন বা টিএনটি। আচ্ছা আমরা একটু ওয়েট করি, আজান দিতেছে, আজানটা একটু শেষ হোক। ঠিক আছে, একটু ওয়েট করি আমরা। ওকে, চলো আমরা আবার শুরু করি। ওকে, তো যেটা পড়াচ্ছিলাম যে ট্রাইনাইট্রোগ্লিসারিন বাকি টিএনটি। ঠিক আছে, দেখো নিচে যদি আসো, ঠিক আছে, এখানে বলছে যে ট্রাইনাইট্রোগ্লিসারিনের ব্যবহার। ঠিক আছে, এটা হলো তোমার ট্রাইনাইট্রোগ্লিসারিন বা টিএনটি, এটা হলো কি বিস্ফোরক জাতীয় পদার্থ। আমরা ওই যে যখন পড়ছিলাম, কি বললাম, যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তখন পদার্থ। ঠিক আছে, ওকে, তো দেখো এখানে ব্যবহার বলছে। ঠিক আছে, ব্যবহার। তো এই যে এতগুলো ব্যবহার তোমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারবা, সেটা হলো ভাইয়া ABCD। এর কি হইলো, দেখো কি তা মনে রাখবা ভাইয়া, ABCD। দেখো ABCD। ঠিক আছে, এ দিয়ে দেখো অ্যাজমা, এ দিয়ে দেখো অ্যাঞ্জিনা। ঠিক আছে, তাহলে অ্যাজমা এবং অ্যাঞ্জিনা। ঠিক আছে, এই ক্ষেত্রে কি
এক্ষেত্রে এ হলো। তারপরে বিতে দেখো ব্লাস্টিং জেলাটিন, ঠিক আছে, ব্লাস্টিং জেলাটিন, যেটা বললাম যে যত রকমের বিস্ফোরণ টিস্ফোরণ আছে, ঠিক আছে, এইসব ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, ব্লাস্টিং জিলাটিন, ঠিক আছে। এটা হলো কি দিয়ে গেল, বি দিয়ে গেল। সি দিয়ে দেখো যে কর্ডিট তৈরিতে, ঠিক আছে, কর্ডিট তৈরিতে কি গান কটনের নাইট্রোগ্লিসারিন মেশানো হয়, এটা একটু মনে রাখো, ঠিক আছে। তারপরে দেখো আর কি আছে, ঠিক আছে, আর একটা আছে হলো কি ডি, দেখো ডি দেওয়া হলো এই যে ডিনামাইট তৈরি, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমি একটু মার্ক করে দিই, একটা হলো অ্যাজমা বা হাঁপানি, ঠিক আছে, দুইটা হলো কি, একটা হলো অ্যানজিনা। বিতে কি ভাইয়া, বিতে হলো ব্লাস্টিং জিলাটিং, সিতে হলো কি কর্ডিট, ঠিক আছে, আর ডিতে হলো ডিনামাইট। তো সবগুলো আবার কিন্তু আমরা কি এবিসিডি দিয়া মনে রাখতে পারলাম। টিএনটি মানে এবিসিডি, ঠিক আছে, একদম ইজিভাবে মনে রাখবা, কোনো কথা হবে না। ওকে, দেখো তারপরের পেজে আসো, দেখো এখানে একটা কথা বলছে যে এই যে নাইট্রেশন বিক্রিয়াটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া, এটা একটু মনে রাখো, ঠিক আছে। এবং দেখো এই যে নাইট্রোগ্লিসারিন আছে না, এটা কত তাপমাত্রায় রাখা হয় ভাই, -29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এতে বলছে যে এটা 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিযোজিত হয় আর 218 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিস্ফোরিত হয়। এজন্যই এটাকে কি -29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়, যাতে কম তাপমাত্রায় এটা কি বিস্ফোরিত হইতে না পারে। ওকে, তো এখানে একটা কথা বলছে যে হলুদ বর্ণের কঠিন টিএনটি জৈব রাসায়নিক সংশ্লেষণে বিকারক হিসেবে ব্যবহার করা হয়। কোন বর্ণের, হলুদ বর্ণের, এটা একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, দেখো কঠিন টিএনটির গলনাঙ্ক কত, কঠিন টিএনটির গলনাঙ্ক হলো 80 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটা একটু মনে রাখো। দেখো তারপরে নিচে আসো যে বিস্ফোরণ শর্ত কম্পন শুরু হয় না, এগুলো পড়ছি। ওকে, ব্যবহার দেখো, ঠিক আছে, যেটা বললাম যে টিএনটি তো মনে করো যে বোম টোমের কাজ ব্যবহার করা হয়, ঠিক আছে, যে দেখো হ্যান্ড গ্রেনেড বা হাত বোমা, ঠিক আছে। তারপর দেখো সেনাবাহিনীর ব্যবহৃত কি বোম শেল, সেনাবাহিনী ইউজ করে বোম টোম মারবো দেখা, বুঝছো। তারপর দেখো যুদ্ধ জাহাজ ধ্বংসকারক, ঠিক আছে, ঠিক আছে, টারপোড। তারপরে দেখো অ্যামোনিয়াম নাইট্রেট টিএনটি মিশ্রণ তৈরি করা হয় অ্যামাটল নামক বিস্ফোরক, ঠিক আছে, যা পুরাতন বিল্ডিং ও পাহাড় কি করা হয়, সমতল করা হয়। তো এটা বলতে পারে যে পুরাতন বিল্ডিং ও পাহাড় সমতল করার জন্য কোন বিস্ফোরক ব্যবহার করা হয়। অ্যান্সার কি ভাইয়া, অ্যামাটল, অ্যামাটল, ঠিক আছে, অ্যামাটল। অ্যামাটল তৈরি করা হয় কি কি মিশে ভাইয়া, অ্যামোনিয়াম নাইট্রেট এবং টিএনটি। অ্যামাটল বিস্ফোরক তৈরি করা হয় কি কি মিশে ভাইয়া, অ্যামোনিয়াম নাইট্রেট এবং টিএনটি। এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। ওকে, তারপরে পেজে আসো, দেখো ডেটল, ঠিক আছে। এখন আমরা ডেটল এবং স্যাভলন, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আমার মাথার ভিতরে ঢোকে নাই ডেটল এবং স্যাভলন বইয়ের ভিতরে কেমনে আসলো, ঠিক আছে। আমি যতদূর জানি, আচ্ছা ডেটল স্যাভলন এগুলো একটা কোম্পানির নাম না, ঠিক আছে। তো অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টিক হিসেবে ভালো ছিল, ঠিক আছে, ইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপটিক, ঠিক আছে। ডেটল স্যাভলন আর কি দরকার, হুদায় হুদায় আইনা মনে করো যে ডেটল আর স্যাভলন স্পন্সর করে দিল, প্লাস আর একটা কাজ করে দিল, সেটা কি, সেটা হলো পোলাপানের পড়া বাড়ায় দিল। ওকে, দেখো ডেটলের রাসায়নিক সক্রিয় উপাদান কি ভাইয়া, 4-ক্লোরো-3-5-ডাইমিথাইল ফেনল, ঠিক আছে। অত লাগবে না, শুধু এটা মনে রাখো যে ডেটলের অপর নাম হলো, জাইলিনল, ঠিক আছে, কি নাম ভাইয়া, ক্লোরোজাইলিনল, এটা একটু মনে রাখো, ডেটলের অপর নাম। ওকে, দেখো ডেটল মিশ্রণের সংযুক্ত বা ডেটলের ভিতরে কী কী থাকে, দেখো ক্লোরোজাইনিলর, এটা হলো মেইন উপাদান, এর জন্য এটা কত পার্সেন্ট থাকে, এটা থাকে 4.8%, ঠিক আছে। তারপর দেখো আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে কত পার্সেন্ট, 13%, এগুলো একটু মনে রেখো, ঠিক আছে, মারাত্মক কথাবার্তা। ওকে, পাইন তেল থাকে কত পার্সেন্ট, ঠিক আছে, এগুলো একটু মনে রেখো। দেখো এখানে একটা কথা বলছে যে রাসায়নিকভাবে পাইন অয়েলের মূল উপাদান হলো আলফা টারপিন অয়েল, ঠিক আছে। পাইন অয়েলের মূল উপাদান কি ভাইয়া, আলফা টারপিন অয়েল, ঠিক আছে। ওকে, এই যে দেখো ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিনল, ঠিক আছে, এটা কি জীবাণুনাশক ও অ্যান্টিসেপটিক বা প্রচণ্ড, ঠিক আছে, এগুলো মনে করো যেমন আমরা জানি জানি ডেটলকে কি গৃহস্থালির ক্লিনিক প্রোডাক্ট রূপে
ব্যবহার করা হয়। আচ্ছা নিচে আসো, দেখো ডেটলের ব্যবহার। ঠিক আছে, ডেটল কী ভাই আমরা ব্যবহার করি, কোনো জায়গায় কাইটা গেলে ঠিক আছে সাথে সাথে ডেটল লাগাই। দেখো এখানে ডেটল এবং স্যাভলনের ভিতরে পার্থক্য বলছে, তো এখানে তিনটা বলছে। একটা হলো কি, একটা হলো ডেটল, একটা হলো স্যাভলন, একটা হলো কি স্যালল। ঠিক আছে, তো দেখো যেটা বলছে যে ডেটল উপযুক্ত দ্রব্য কি, আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, কি ভাইয়া, আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটা আমরা ওই যে আগে ওই জায়গায় পড়ে আসছি, আইসোপ্রোপাইল অ্যালকোহল যে ডেটলের সংযুক্তি যখন দেখলাম। ঠিক আছে, এটা কিন্তু ওইখানে পড়ে আসছে, ওইগুলাই বলছে। স্যাভলন কি ভাইয়া, দেখো স্যাভলনে ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট। ঠিক আছে, গ্লুকোনেট, তারপর কি সেন্ট্রিমাইড। ঠিক আছে, এর মিশ্রণ। দেখো ওকে, দেখো এখানে একটা জিনিস লাগবে, সেটা হলো যে স্যাভলন কী কী কাজে ব্যবহার করা হয়। একটা হলো শল্য চিকিৎসা, একটা হলো কাটা ও ক্ষতস্থান, একটা হলো মুখ ধোয়ার জন্য স্যাভলন ব্যবহার করা হয়। তো স্যাভলনের এখানে কয়টা কাজ দিতে পারে, তিনটা। একটা কাজ ঢুকাই দিতে পারে খুব ইজিলি, একটা শল্য চিকিৎসা, একটা হলো কি কাটা ও ক্ষতস্থান, একটা কি মুখ ধোয়ার কাজ। ঠিক আছে, তো কেউ যদি না পড়ে, এখানে ধর আর একটা আমি চিকিৎসামূলক কাজ দিয়ে দিলাম, তখনও দাগাবে কোনটা, ও দাগাবে মুখ ধোয়ার জন্য। কেউ ভাবতে পারে যে স্যাভলন মুখ ধোয়ার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে যাই হোক, দেখো কেউ ভাবলে ভাবতে পারে, আমি ভাবতে পারিনি এটা। ওকে, যদিও আচ্ছা এখন ঠিক আছে কি না, কথা কি শুনতে পারো নাই? আমি এতক্ষণ যা বললাম শোনো নাই নাকি? আচ্ছা দেখো আবার একটু বলি, এই যে ডেটল, ঠিক আছে, ডেটলে কি কি জিনিস আছে? ডেটলের সংযুক্তির ওইখান থেকে আবার একটু বলে দেন। আচ্ছা দেখো ডেটলের এই যে এখানে যদি আসি, ঠিক আছে, এই যে এখানে ডেটলের সংযুক্তি যেটা ছিল যে দাগায় দিছি, সবগুলাই পড়া লাগবে। ঠিক আছে, সবগুলাই পড়া লাগবে। ঠিক আছে, তারপরে এখানে একটা বলছি যে পাইন অয়েলের মূল উপাদান কি, আলফা টারফিন অয়েল। ঠিক আছে, ওকে, দেখো ডেটলের মূল উপাদান জাইলিনল, এটা পড়ছি আমরা। ঠিক আছে, এবং ডেটলকে কি গৃহস্থলী ক্লিনিং প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা হয়, এটাও পড়ছি। ওকে, তারপর নিচে আসো, এখন আমরা ডেটল, স্যাভনল এবং স্যালল তিনটার ভিতরে পার্থক্য দেখবো। ঠিক আছে, তো ডেটল এখানে কি কি বলছে ভাই, দেখো ডেটল এখানে যা যা পড়ছে ওগুলো, যে আইসোপ্রোপাইল অ্যালকোহল কত পার্সেন্ট আছে, টার্পিনল কত পার্সেন্ট আছে, ওই যে সংযুক্তি বললাম, সংযুক্তিতে যা যা ছিল এখানে তাই তাই বলছে। এখানে যেটা বেশি পড়া লাগবে সেটা হলো স্যাভলন। ঠিক আছে, স্যাভলন কি কি আছে, ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট 0.3%, সেন্টিমাইড আসছে 3%। ঠিক আছে, দেখো ডেটল কী কী কাজে ব্যবহার করা হয়, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। দেখো একটা হলো কি শল্য চিকিৎসা, একটা হলো কাটা ও ক্ষতস্থান, একটা হলো কি ভাইয়া মুখ ধোয়ার কাজে। তিনটা অপশন আছে, তো আমাকে একটা অপশন খুব ইজিলি দিয়ে দিতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা অনেকে বোঝে না যে শল্য চিকিৎসা কি। শল্য চিকিৎসা হলো ভাই অপারেশন। ঠিক আছে, অপারেশন যে করা হয়, ঠিক আছে, সোয়া এটাকে বলা হয় শল্য চিকিৎসা। ওকে, কাটা ক্ষতস্থান আর কি মুখ ধোয়ার কাজে। ঠিক আছে, তারপর দেখো স্যালল। ঠিক আছে, স্যাললের রাসায়নিক নাম কি, স্যাললের রাসায়নিক নাম হলো ফিনাইল স্যালিসাইলেট। কি ভাইয়া, ফিনাইল স্যালিসাইলেট। এটি অভ্যন্তরীণ অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, এটাও ইম্পর্টেন্ট। অভ্যন্তরীণ অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, অর্থাৎ কি গলার ভেতরে ধরো তোমার ঘা হয়েছে, অসুখ হয়েছে, বা গলার ভেতরে মনে করো যে ইনফেকশন করছে, তখন আমরা কি করবো, এই স্যালল ইউজ করব। তো অভ্যন্তরীণ অ্যান্টিসেপ্টিক হিসেবে কোনটি ব্যবহার করা হয় ভাইয়া, অভ্যন্তরীণ অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা হয় স্যালল। ঠিক আছে, তো বুঝতে পারতেছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটুকু। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এবছর একটা প্রশ্ন আসতে পারে, অবাক হওয়ার কিছুই নাই। ঠিক আছে, ওকে, তারপরে এখন আমরা পড়বো প্যারাসিটামল আর অ্যাসিটামিনোফেন। ঠিক আছে, প্যারাসিটামল এবং অ্যাসিটামিনোফেন। এই যে আমরা যেটা প্যারাসিটামল বলি না বাইরের দেশগুলোকে, সেটাকে অ্যাসিটামিনোফেন বলা হয়, সেম জিনিস। ঠিক আছে, শুধু নাম আলাদা, মানে এক এক জায়গায় এক এক নাম। তো আমরা জানি যে প্যারাসিটামল কিসেবে ব্যবহার করা হয়, জ্বর এবং ব্যথা নিবারক হিসাবে। ঠিক আছে, এবং দেখো প্যারাসিটামল সেবনের একটা মাত্রা আছে। তুমি যদি সুস্থ হও, তুমি দিনে, ঠিক আছে, দিনে 4 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল খাইতে পারবা। ঠিক আছে, মানে 4টা ট্যাবলেট খাইতে পারবা। যদি একটা কত হয়, একটা 1 গ্রাম করে হয়, তাহলে তুমি 4টা ট্যাবলেট খাইতে পারবা। একটা যদি 500 mg করে হয়, ঠিক আছে, তাহলে তুমি কয়টা খাইতে পারবা? আচ্ছা কি বললাম, ভুল বললাম নাকি? আচ্ছা কি বলছে, যে পূর্ণবয়স্ক লোকের ক্ষেত্রে সর্বাধিক প্রতিবার প্রতি ডোজ এত, অর্থাৎ ট্যাবলেট 2টি এবং দিনে 4 গ্রাম বা 4000 মিলিগ্রাম সেবন করতে পারে। ও আচ্ছা আচ্ছা, না ঠিকই আছে। ঠিক আছে, মানে তুমি মোট কয়টা 4 গ্রাম খাইতে পারবা। ঠিক আছে, মানে তুমি যদি মনে করো যে
1000 mg করে খাও, তাহলে তুমি খাইতে পারবা 4টা। 500 mg করে খাইতে পারবা 8টা। ঠিক আছে, তুমি শুধু এটা মনে রাখবা যে মনে করো যে দিনে 4 গ্রাম খাইতে পারো। কয় গ্রাম খাইতে পারো ভাইয়া? 4 গ্রাম। ঠিক আছে, কিন্তু তুমি যদি অ্যালকোহল খাও, মাদকাসক্ত হও, ঠিক আছে, তুমি ধরো মদ সেবন করো, মদ খাও, মদ, ঠিক আছে, মদ খাও, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু চারটা চারটা খাইতে পারবা না, বা 4 গ্রাম খাইতে পারবা না, তোমার তখন অর্ধেক খাইতে হবে। কত খাইতে হবে তখন? তোমার 2 গ্রাম খাইতে হবে। ঠিক আছে। আর এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আমি যদি 4 গ্রাম, আমি তো সুস্থ, আমি তো 4 গ্রাম খাইতে পারবো, তাহলে 4 গ্রামের বেশি খাইলে কী হবে? 4 গ্রামের বেশি খাইলে তুমি মনে করো যে কিডনি কিডনি নষ্ট হয়ে যেতে পারে তোমার। ঠিক আছে, একটু মাথায় রেখো। ওকে, দেখো এখানে একটা কথা বলছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শিশুদের জ্বরে দেহের তাপমাত্রা, ঠিক আছে, 101°C, 101.3 ফারেনহাইটের চাইতে কি বেশি হলে প্যারাসিটামল ব্যবহারের অনুমোদন দিয়েছে। তাহলে বুঝতে পারতেছো যে প্যারাসিটামল কিন্তু দ্বারা অনুমোদিত। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, দেখো এই যে অ্যাসপিরিন, আমরা অ্যাসপিরিনের পরিবর্তে আমরা পড়লাম না যে অ্যাসপিরিনের পরিবর্তে প্যারাসিটামল ব্যবহার করি। ঠিক আছে, দেখো অনেক ক্ষেত্রে মনে করো যে অ্যাসপিরিন ব্যবহার করা যায় না। ঠিক আছে, বিশেষত মনে করো পাকস্থলীতে মনে করো যে আলসার টালসার আছে, ঠিক আছে, ওই ক্ষেত্রে মনে করো যে তুমি অ্যাসপিরিন ইউজ করতে পারবা না। ঠিক আছে, আর মনে করো যে তোমার হাতটা ফুলা টুইলা গেলে, ঠিক আছে, ওই ক্ষেত্রে কি অ্যাসপিরিন চাইতে ভালো কাজ করে এবং কোনো সাইড ইফেক্ট নাই। এই যে নিচে আসো, দেখো জেনে নাও বলে একটা কথা আছে। ঠিক আছে, জ্বর এবং ব্যথা নিবারক, অ্যান্টিবায়োটিক এবং কি অ্যানালেসিক, ঠিক আছে, প্যারাসিটামল এবং অ্যাসপিরিন ব্যথা পোষণ ব্যবহার করা হয়। ঠিক আছে, একটু রিডিং দিও হালকা পাতলা। দেখো জৈব যৌগের বিশুদ্ধতা শনাক্তকরণে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ভূমিকা। ঠিক আছে, মনে করো তুমি জৈব যৌগে একটা জিনিস